আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম সেটি হচ্ছে যে অ্যাকাউন্টস প্রিপারেশনের সময় আমরা এই কোর্সটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং আরজেসি রুলস, ট্যাক্সেশন, ভিএটি এবং মোস্টলি আইএসআইএফআরএস। সো আইএসআইএফআরএস এর উপর অলরেডি আমরা 6-7টা ক্লাস নিয়েছি। আজকে সপ্তম এবং অষ্টম ক্লাসের যে কন্টেন্ট অর্থাৎ কোম্পানি ল, ট্যাক্সেশন এবং ভিএটি, আজকে আমরা মূলত যেটা করার চেষ্টা করব আপনারা একটু দেখেন সেটা হচ্ছে কন্টেন্টটা এরকম। আমি যদি স্ক্রিন শেয়ার করি তাহলে দেখতে পারবেন। এই যে আপনারা দেখছেন, এখন কি দেখা যায় আমার স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে আপনি খেয়াল করবেন যে স্ক্রিনে আমি যেটা শেয়ার করেছি সেটি হচ্ছে হেডিংটা এরকম: ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবার সময় কোম্পানি ল, ভিএটি এবং ইনকাম ট্যাক্সের কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয়। অর্থাৎ আমরা এখন যে এই যে কোর্স ছিল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের কন্টেন্টগুলো কি কি ছিল। এরকম কন্টেন্ট ছিল। লেটসে আমরা আইএসআইএফআরএসগুলো করেছি। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কমপ্লাইং দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি 2012। আর একটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কমপ্লাইং আরজেসি রেগুলেশনস অ্যান্ড কোম্পানিজ অ্যাক্টের স্পেশালি আন্ডার সেকশন 181, 210 এবং 213। সো দিজ মানে এই ক্লাস দুটো মূলত হচ্ছে আমাদের এই যে একটু আগে যে কন্টেন্টটা আমি শেয়ার করলাম সেই কন্টেন্টটা এরকম যে আমাদের ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কোম্পানি লর কোন জিনিসগুলো আমাদের এই ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি একে একে শুরু করতে চাই। প্রথমেই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, অর্থাৎ কোম্পানি অ্যাক্টে কি বলছে, কোম্পানি অ্যাক্টের কেন এটা জরুরি, কোম্পানি অ্যাক্টের কোন জিনিসগুলো আমরা জানতে হবে, এটা একটু দেখি। তারপরে গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে আপনার অন্য জিনিসগুলো দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। সো আমি যদি শুরু করি, ধরেন 81 নম্বর সেকশন, আমি বলছি যে 181তে কি বলেছে আগে আমরা যদি ভালো করে খেয়াল করি, হোপফুলি এটা আপনাদের জন্য আজকের ক্লাসটা মানে অন্য ক্লাসের মতোই ইম্পর্ট্যান্ট এবং কোনো কোনো ক্ষেত্রে বেসিক ফান্ডামেন্টাল। এবং আপনারা যখন ধরেন বিভিন্ন জায়গায় চাকরিতে যান, চাকরি ইন্টারভিউতে যান, বা আপনাদেরকে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই কন্টেন্টটা বোঝাটা খুবই জরুরি। কারণ এটা না বুঝলে আপনি কেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, কি প্রয়োজন, কেন, এই কেনর অ্যান্সারটা আপনারা দিতে পারবেন না। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে শুরু করছি সেকশন নাম্বার 181তে কি বলা আছে? দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 181 এর সাবসেকশন 1-এ বলছে প্রত্যেক কোম্পানি নিম্নলিখিত বিষয়াদি সম্পর্কে যথাযথ হিসাব বহি রক্ষণ করিবে। তাহলে আপনাদেরকে যদি ইন্টারভিউ বোর্ডে কেউ কোশ্চেন করে যে ভাই আপনি তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, আপনি তো অ্যাকাউন্টস মেনটেন করছেন, আপনি তো আপনার আপনার হচ্ছে যেটি হচ্ছে যে আপনার যেটাকে বলা হয় আমাদের অ্যাকাউন্টিং রেকর্ড করছেন অর্থাৎ জার্নাল করছেন, আমরা যেটা শুরুর থেকে শিখে আসছিলাম, সেখান থেকে লেজার হচ্ছে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে আমরা সেইখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। সেই 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কী কী আমরা জানি। আমাদের হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড আদার ইনকাম, এইটা আমাদের থাকতে হয়। ওসিআই এবং মেইন কম্প্রিহেন্সিভ টোটাল ইনকামটা আমাদের দেখাতে হয়, মানে কম্প্রিহেন্সিভ ইনকাম এবং আদার কম্প্রিহেন্সিভ ইনকাম মিলে আমাদের টোটাল হচ্ছে দেখাতে হয়। তারপরে চেঞ্জ ইন দ্য ইকুইটি স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের যে ইকুইটি, ওনারদের ইকুইটি চেঞ্জ হয় সেই মুভমেন্টটা দেখাতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এইটা আমাদের ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আইএফআরএস অনুযায়ী এটা জরুরি। কিন্তু এইটা কোম্পানি অ্যাক্ট, আমাদের দেশের যে মেইন যে কোনো কোম্পানি হতে গেলে কোম্পানি অ্যাক্ট ইজ দ্য মাদার এই কনসার্ন, মানে কোম্পানি অ্যাক্টের মাদার যে রেগুলেটর সেটা হচ্ছে কোম্পানি আরজেএসসি হচ্ছে প্রাইমারি রেগুলেটর অফ দ্য এনি কোম্পানি, এনি সর্ট অফ কোম্পানি। এটা ওপিসি কোম্পানি হোক 1% অথবা হচ্ছে প্রাইভেট লিমিটেড অথবা পিএলসি, এটার প্রাইমারি রেগুলেটর হচ্ছে আপনার আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। তো সেই রেজিস্টার অফ জয়েন্ট স্টক ফার্মের জন্য আবার মেইন আইনটা হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। তো তার 181 নম্বর সেকশনে বলা আছে প্রত্যেক কোম্পানি যদি হয় তাহলে কি করতে হবে, কোম্পানি কর্তৃক জমাকৃত ব্যয়কৃত সকল অর্থ এবং উহার জমা খরচের খাত, অর্থাৎ
এখানে কোম্পানি আইন আইএফআরএস এর ভাষায় না বললেও এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপনার ইনকাম স্টেটমেন্ট করতে হবে, কারণ ব্যয় হিসাবটা করতে হবে, সকল অর্থ সেটা নগদ হইতে পারে এবং অ্যাক্রুয়াল অথবা ক্যাশ জমাকৃত, এবং এখানে খরচ হিসাব রাখতে, তার মানে এইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একই সঙ্গে সঙ্গে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আর একটা পার্ট হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয়, অর্থাৎ এখানে সমস্ত খরচ এবং ক্রয় বিক্রয় অর্থাৎ সেলস এবং হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, অথবা যদি মার্চেন্ডাইজিং হয় সেলস এবং পারচেস, এইটা এই এক ক খতে আছে। গতে বলা আছে সকল পরিসম্পদ ও দায় দেনা। তারপরে কি হলো, উৎপাদন, বন্টন, বিপণন অর্থাৎ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, বিপণন, মার্কেটিং, পরিবহন হচ্ছে আমরা জানি যে ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ডস, প্রক্রিয়াজাতকরণ, প্রস্তুতকরণ, শস্য প্রেষণ অর্থাৎ যদি এগ্রিকালচার হয় সেটা, খনির যদি হয় খনির ব্যবসা, খনিজ দ্রব্য উত্তোলন সংক্রান্ত কার্যাবলীতে নিয়োজিত কোম্পানির ক্ষেত্রে উপকরণ অর্থাৎ আমাদের যেটাকে আমরা জানি যে হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং অন্য অন্য খরচ অর্থাৎ ওভারহেড। তার মানে এইখানে অন্য অন্য বিষয়ে ব্যবহারজনিত ওভারহেড খরচ, অর্থাৎ এটা হচ্ছে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার সহ আদার ফ্যাক্টরি ওভারহেড বিষয় বলা আছে। সো আমরা এতদিন আইএফআরএস থেকে বলে আসছি, কোম্পানি অ্যাক্টেও হুবহু এই কথাগুলোই বলা আছে। এরপরে উপধারা 2, উপধারা 2তে বলা আছে উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে উহাতে উল্লিখিত বিষয়সমূহ যথাযথ হিসাব বই রক্ষণ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যদি উহাতে কোম্পানি বিষয়াদি সঠিক এবং নিরপেক্ষ বর্ণনা এবং উহার লেনদেনের পর্যাপ্ত ব্যাখ্যা না থাকে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টিংটা যদি না করেন এবং পর্যাপ্ত যদি ব্যাখ্যা না থাকে, এটা যদি হিসাব না করেন, তাহলে কিন্তু আপনি রাইটলি অ্যাকাউন্টস মেনটেন করছেন না বলে ধরে নেওয়া হবে। সাবসেকশন 3-তে বলা আছে উক্ত হিসাব বহিসমূহে কোম্পানির নিবন্ধিকৃত কার্যালয় রাখিতে হবে। এবং আপনার বুকস অফ অ্যাকাউন্টস রাখবেন কোথায়? আমরা যদি কোশ্চেন করি যে বুকস অফ অ্যাকাউন্টস রাখবেন কোথায়, বলেন? বলেন আপনার যে হিসাব যেখানে রেজিস্ট্রেশন কোম্পানি যেখানে রেজিস্ট্রেশন হয়েছে যে ঠিকানা সেখানে রাখতে হবে। জি, আপনার রেজিস্টার্ড যে অফিস যেটা আছে সেইখানে আপনার রাখতে হবে এবং কোম্পানি কার্যাবলী চলাকালীন সময় ওইগুলি পরিচালকগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আপনাদের একটা অ্যান্সার দিয়ে দিই, অনেকে আমাকে কোশ্চেন করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি দেখার মানে এজিএম ছাড়া, খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটা খেয়াল করেন, এজিএম ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা এবং এটাতে চাওয়া, এই তথ্য চাওয়া, এটার অধিকার কিন্তু সব সময়ের জন্য আছে শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টরদের। বাট সাধারণ শেয়ার হোল্ডাররা কোথায় দেখতে পারে? তারা কিন্তু এজিএম এসে যত কোশ্চেন যত কোয়ারি করতে পারে, কারণ সাধারণ শেয়ার হোল্ডারদের কিন্তু ডে টু ডে অপারেশন ইনভলভ হওয়ার সুযোগ নেই। সেই কথাটি এখানে বলা আছে, উক্ত হিসাব বইসমূহ কোম্পানির নিবন্ধিত কার্য রাখিতে হবে এবং কোম্পানির কার্যাবলী চলাকালীন সময় অর্থাৎ অফিস ওপেনিং যে টাইম আছে 9টা থেকে 6টা হতে পারে, 10টা থেকে 7টা, এই সময় ওইগুলো পরিচালক অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরদের জন্য পরিদর্শনের ব্যবস্থা রাখতে হবে। তবে শর্ত থাকে যে পরিচালক পরিষদের সিদ্ধান্তক্রমে সকল বা যে কোনো হিসাব বই বাংলাদেশের অন্য যে কোনো স্থানে অনধিক 6 মাসের জন্য রাখা যাইবে। অর্থাৎ আপনার বুকস অফ অ্যাকাউন্টস আপনি 6 মাসের জন্য অন্য কোথাও রাখতে পারবেন এবং পরিচালনা পর্ষদ এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করিলে কোম্পানি উক্ত সিদ্ধান্তের 7 দিনের মধ্যে উক্ত স্থানে পূর্ণ ঠিকানা দিয়ে রেজিস্ট্রারের নিকট লিখিত আবেদন করবেন। তার মানে কি দাঁড়ালো, যে আপনি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, যিনি হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের আপাতত মেইন চিফ মানে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি ইজ দ্য হুইসেল ব্লোয়ার, মেইন স্টোর কিপার বা মেইন হচ্ছে ওয়াচডগ, কাদের জন্য? কোম্পানি অ্যাক্ট কমপ্লাই হচ্ছে কিনা। তো কোম্পানি অ্যাক্টে বলা আছে যদি আপনি আপনার হেড অফিস রেজিস্টার্ড অফিসের বাইরে কোথাও 6 মাসের জন্য সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বুকস অফ অ্যাকাউন্ট সরিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে এই ডিসিশন নেওয়ার পরে যে বোর্ড মিটিংয়ে ডিসিশন নিলেন সেই বোর্ড মিটিং থেকে 7 দিনের ভিতরে আরজেএসিকে জানাইতে হবে। দেখেন এই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই এই জিনিসগুলো জানি না। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে কোনো কোম্পানি কোনো শাখা কার্যালয় থাকতে উক্ত কোম্পানি উক্ত ধারা 1-এর বিধানাবলী পালন করেছে বলে গণ্য হইবে, অর্থাৎ এটাও কমপ্লাই করা হচ্ছে ধরে নেওয়া হবে। সো এই হচ্ছে মোটামুটি বুকস অফ অ্যাকাউন্টস রাখা, এটা আরও ডিটেলস আপনারা দেখে নিন। এরপরে যদি আপনি আসেন 210 কি বলছে, আমি বলছি 210ও ইম্পর্টেন্ট। কি কেন ইম্পর্টেন্ট? কারণ ওখানে আপনি বলা আছে যে খালি বুক অফ অ্যাকাউন্টস রাখলেই হবে না, বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে আপনাকে অডিট করাতে হবে। সেই কথাটা বলা আছে কোথায়? সেটা হচ্ছে আপনার 210 নম্বর সেকশনে বলা আছে।
আচ্ছা, আমাকে একটা ছোট্ট অ্যান্সার দেন তো, একটা কোম্পানি ফর্ম করার পরে ওই কোম্পানির প্রথম অডিটর নিয়োগ করতে হয় কত দিনের ভিতরে বা কত মাসের ভিতরে, কেউ বলতে পারবেন? কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার, কিন্তু আসলে মনে নাই, সম্ভবত 6 মাস। আচ্ছা, এক মাস। 1 মাসে, 1 মাস যিনি বলছেন হি ইজ কারেক্ট। যে কোনো কোম্পানি তো সৃষ্টি করবার, আপনার ইনকর্পোরেট করার 1 মাসের ভিতরে অডিটর নিয়োগ দিতে হবে, প্রথম অডিটর, এটাকে বলে ফার্স্ট অডিটর। এখন কোশ্চেন হচ্ছে অডিটর নিয়োগ হয় হচ্ছে, আমি আপনাদের একটা টেকনিক্যাল জিনিস বলি, সেটা হচ্ছে আগে হয়তো বলেছি, আবার একটু বলি। এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের 4টা ফিক্সড এজেন্ডা আছে। প্রথম এজেন্ডা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, এফএসগুলো অ্যাপ্রুভাল হয়, বোর্ড হতে অথেন্টিকেট করে, অর্থাৎ একটা কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর এটাকে অথেন্টিক করে, মানে চেক চেক করে সাইন করে, কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল হয় এজিএমে, এটাকে অ্যাপ্রুভাল হয়। আর একটা হয় হচ্ছে নিয়োগ অথবা পুনর্নিয়োগ অফ ডাইরেক্টরস, অর্থাৎ ডাইরেক্টরদের যদি নতুন করে কেউ রিটায়ার করে, রিটায়ার করতে হয়, প্রতি বছর রিটায়ার করে কোনো কোনো ডাইরেক্টর, আবার নতুন করে ঢোকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভাল, ডাইরেক্টরদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথবা রিঅ্যাপয়েন্টমেন্ট, তারপর হচ্ছে ডিভিডেন্ডের অ্যাপ্রুভাল, ডিভিডেন্ড যে ডিক্লেয়ার করেছে এর অ্যাপ্রুভাল, আর অডিটরদের নিয়োগ অথবা পুনর্নিয়োগ। এই 4টা হচ্ছে ফিক্সড এজেন্ডা। আবারও বলি, যে কোনো কোম্পানি, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, ওপিসি হোক, সেটা এজিএম এ 4টা এজেন্ডা: অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাপ্রুভাল অফ মানে ইলেকশন অথবা রিএলেকশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, ইলেকশন অথবা রিএলেকশন অফ দ্য অডিটর, আর হচ্ছে আপনার অ্যাপ্রুভাল অফ দ্য ডিভিডেন্ড, কতটুকু অ্যাপ্রুভাল হবে। সো এই জিনিসটা, তাহলে অডিটর নিয়োগ করার কথা এজিএমে, এখন কোম্পানি তৈরি করার 1 মাসের কথা কেন বলছে? এই জন্যই বলছে যে প্রথম বছরের অডিটর এক কোম্পানি তৈরি করার 1 মাসের ভিতর নিয়োগ হবে, ওই অডিটর কাজ চালাতে থাকবেন। ওই অডিটর হচ্ছে চেক করে, যখন আমাদের অডিট ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে, অর্থাৎ June 30 হয়ে যাবে, June 30-এর পরে বোর্ড অফ ডিরেক্টররা যখন অ্যাপ্রুভাল করবে, অথেন্টিকেট করবে অ্যাকাউন্টসটা, এই অ্যাকাউন্টসটার উপরে অডিটেড রিপোর্ট ইস্যু করবে হচ্ছে আপনার অডিটর। এইটা নিয়ে যাওয়া হবে হচ্ছে এজিএমে। এজিএমে প্রথমেই অডিটরদেরকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন করবে, কারণ অডিটরকে নিয়োগ করছে বোর্ড অফ ডিরেক্টর প্রথমবার, আর এটা অ্যাপ্রুভাল হয়েছে হচ্ছে প্রথম এজিএমে। কিন্তু পরবর্তীকালে প্রত্যেক বছর এজিএমে, ধরেন আমি 2000, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, 2024 সালের ফেব্রুয়ারির 5 তারিখ কোম্পানি শুরু করলাম, তাহলে মার্চের 5 তারিখের ভিতরে অডিটর নিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে আমি এজিএম করলাম হচ্ছে ধরেন এবছরের নভেম্বরে, মানে 2024-এর নভেম্বর এজিএম করবো। ওই এজিএমে গত বছরের অডিটর যে বোর্ড অফ ডিরেক্টর 1 মাস পরে নিয়োগ করছিল, ওইটাকে অ্যাপ্রুভাল হবে, আবার নেক্সট ইয়ারের অডিটর সিলেক্ট করবে, সেই অডিটর পুনর্নিয়োগ হতে পারে অথবা নতুন হতে পারে। এই জিনিসটা বুঝতে পারলেন? কথাটা ক্লিয়ারলি বোঝা গেল অডিটর নিয়োগ প্রক্রিয়াটা? কে একজন রিপিট করতে পারবেন আমি কি বললাম কথাটা? প্রথম অডিটর কিভাবে নিয়োগ হয়, কিভাবে অ্যাপ্রুভাল হয়, দ্বিতীয়বার রিপিট ক্ষেত্রে অডিটরদের কিভাবে নিয়োগ হয়, এটা বলতে পারবেন? জি স্যার। কোম্পানি সর্বনিম্ন 1 মাসের মধ্যে অডিটর নিয়োগ হয়, প্রথম অডিটর নিয়োগ হয়। জি। আর এটা এজিএম অ্যাপ্রুভ করে নিতে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন অডিটর যখন নিয়োগ দেওয়া হয় স্যার, ওই এজিএম স্যার। জি জি জি, গুড, ভেরি গুড। দেখেন, এই কথাটা বলা আছে হচ্ছে সেকশন 210। তো এই জন্য আমি বলি কি, আমাদের যারা অ্যাকাউন্টসে কাজ করি তাদের কোম্পানি আইনের বেসিক কিছু জিনিস জানতে হয়, ভ্যাটের কিছু জিনিস বেসিক জানতে হয়, ট্যাক্সের অ্যাটলিস্ট, কেউ যদি এক্সপার্ট হন ভিন্ন কথা, বাট অ্যাটলিস্ট এক্সপার্ট না হলেও কোম্পানি অ্যাক্ট, ভ্যাট। এই জন্য আমাদের এই কোর্সটা খেয়াল করছেন, আমরা এই কোর্সটায় কিন্তু আমরা মেইন IAS/IFRS এর সঙ্গে সঙ্গে এই যে দুইটা ক্লাস রেখেছিলাম, যেটা হচ্ছে আপনার ট্যাক্স, ভ্যাট এবং কোম্পানি আইন। যাই হোক, এবার আমরা আবারও আসি আমাদের ক্লাসের কন্টিনিউশনে। সেটা হচ্ছে 210 নম্বর সেকশনে বলা আছে, প্রত্যেক কোম্পানি উহার প্রত্যেক বার্ষিক সভায় এই যে এক বা একাধিক মানে অডিটরকে নিয়োগ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নিরীক্ষক হবে, নিরীক্ষকগণকে উক্ত সমাপ্তি হইতে পরবর্তী বার্ষিক সাধারণ সভার সমাপ্তি পর্যন্ত, অর্থাৎ এক এজিএম থেকে আর এক এজিএম পর্যন্ত নিয়োগ হবে, ঠিক আছে? আর প্রথম অডিটরের ক্ষেত্রে 1 মাস, এখানে বলা আছে, আমি বলে দিয়েছি, এখানে প্রথম অডিটরের ক্ষেত্রে 1 মাস, আর পরবর্তী অডিটর প্রতি এজিএমে অ্যাপ্রুভাল হবে। এটা হচ্ছে সেকশন 210। তাহলে এটা কি বোঝা গেল যে কিভাবে অডিটর নিয়োগ হয়? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ?
জি স্যার, ওকে, তাহলে এবার আমরা আসি ট্যাক্স ভ্যাটের ইস্যুগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করি। ট্যাক্স ভ্যাটের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কোম্পানি আইন অনুযায়ী আমরা যেটা দেখলাম একটু আগে, যে আমাদের অ্যাটলিস্ট যদি কোম্পানি অ্যাক্টের কিছু নাও জানি, তাহলে আমাদের অন্তত এই যে 181 বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করার নিয়মগুলো, 210 অডিটর নিয়োগ, আর 213টা কি, 213টা একটু দেখিয়ে দিই, যেহেতু 213 আমাদের একটু জানা দরকার। 213টা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের এই কোর্সের কন্টেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিস জানলাম। এছাড়াও আমাদের আরও কিছু করতে হবে, ট্যাক্স ভ্যাটের আরও জিনিস দেখতে হবে। 213 হচ্ছে, দেখেন এখানে আরেকটা ধরনের অডিটর আছে, সেটা না, এটা হচ্ছে যে নিরীক্ষকদের ক্ষমতা এবং কর্তব্য। এই জায়গায় এসে আপনি দেখবেন অডিটররা কিন্তু অনেক পাওয়ারফুল। হ্যাঁ, কোম্পানি আইন দিয়ে অডিটরদের অনেক ক্ষমতা দেওয়া আছে। অডিটররা আপনি যখন নিয়োগ করবেন, অডিটরের নিয়মটা হচ্ছে যে যখনই আপনি অডিটর নিয়োগ করলেন, সেই অডিটর নিয়োগ করার ক্ষেত্রে আপনার যেটা হবে, আমি একটু দেখি আপনাদেরকে অডিটর নিয়োগের আরেকটু ডিটেইল বলতে পারি কিনা। 1 মিনিট আমাকে অ্যালাউ করেন, আমি আপনাকে অডিটর নিয়োগের সেকেন্ড পার্টটা একটু দেখাতে পারি কিনা আরেকটু ডিটেইল করে। হ্যাঁ, হোপফুলি তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে আপনাদের। 1 মিনিট, এখানে একটা নিয়ম আছে কিভাবে অডিটর নিয়োগ হয়, এটা একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের জন্য ক্লিয়ার হবে। এবার কি একটা প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই দেখেন, এই স্লাইডটা আমি আলাদা আপনাদের দিয়ে দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। আসে নাই স্যার? আসার কথা তো, অন্যরা দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই দেখেন আমি দুইটা জিনিস দেখা দিলাম, একটা হচ্ছে সাবসিকুয়েন্ট, একটা হচ্ছে প্রথম অডিটর। আর প্রথম অডিটর তো 1 মাস বললাম, ওইটা ডিটেল বললাম না। সেকেন্ড অডিটরের ক্ষেত্রে দেখেন এই যে কি হবে, দেখেন এই কয়টা স্টেপ আপনাদের মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে এই দেখেন অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইয়ার আর সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারটা কী হবে, ফার্স্ট ইয়ারটা আমি বলে দিয়েছি। ফার্স্ট ইয়ারটা এজিএম পর্যন্ত ওয়েট করা যাবে না। কোম্পানি তৈরি করার পরে 1 মাসের ভিতরে বোর্ড অফ ডিরেক্টরের মিটিং করে সেখানে অডিটর নিয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রথম অডিট। কিন্তু পরের বছরগুলো, একটা কোম্পানি তো লাইফে একবারই শুরু হয়, এরপর তো সারা বছর চলতে থাকে। তো প্রতি বছর কী হবে, দ্য কোম্পানি অ্যাপয়েন্টস অডিটর অ্যাট এজিএম, এটা সেকশন 210 আমি একটু আগে দেখালাম। দ্য কোম্পানি উইল কন্ট্রাক্ট অডিট ফার্ম প্রায়ার টু দ্য বোর্ড মিটিং, অর্থাৎ যে অডিটরকে নিয়োগ করতে চান, আপনি 3-4 জনের কাছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নিতে পারেন, কথা বলতে পারেন। এজিএমে তাদেরকে আপনারা বোর্ড অফ মানে আগেই যোগাযোগ করবেন যে ভাই আপনার যেটা হবে, আপনাকে যেটা করতে হবে লিগ্যালি, অনেকে এটা দেরি করে অনেক কিছু করে, এটা ঠিক না। উচিত হচ্ছে আপনার নেক্সট ইয়ারে যে অডিটর হবে, আপনি আগেই কথা বলবেন যে ভাই আমরা আপনাদেরকে ইন্টারেস্টেড, আপনাদেরকে অডিটর হিসেবে নিয়োগ দিতে ইন্টারেস্ট, আপনারা কি রাজি আছেন কিনা। সো প্রাইমারি একটা কনসেন্ট নিয়ে রাখবে। তারপরে কি করবে, সেকেন্ড নাম্বার, অডিটর উইল সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লেটার অ্যান্ড অডিট প্রপোজাল টু দ্য কোম্পানি সাবজেক্ট টু দ্য অ্যাকসেপ্টেন্স প্রসিজিওর। এবং তখনই একটা আলাপ আলোচনা হবে। অডিটর ইনিশিয়ালি দেখবে আপনার অ্যাকাউন্টসের টার্নওভার কত, অ্যাসেট বেস কত, কেমন ফি আসতে পারে, আইসিবির যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে, ফিস শিডিউল অনুযায়ী ফিটা দেখবে। এটা দেখে পরে আপনাকে যেটা করতে হবে, সে যেটা করবে সেটা হচ্ছে প্রি অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন বোথ ক্লায়েন্ট লেভেল অ্যান্ড ফার্ম লেভেল, ইথিক্স, প্রফেশনাল কম্পিটেন্সি, রেপুটেশন, ক্লায়েন্ট অ্যান্ড ডেডলাইন। অর্থাৎ আপনার কত দিনে কাজ করতে হবে, অডিটরের সময় ফ্রি আছে কিনা, অডিট ফার্মের লোকবল আছে কিনা ওই সময় অডিট করার মতো, তারপরে হচ্ছে যে আপনার সাথে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, অর্থাৎ আপনাদের ওনারদের কোনো পরিচিত বা আত্মীয় কিনা অডিটর, এগুলো দেখে আপনার ঠিক করতে হবে। এটাকে বলা হয় আপনার প্রি অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন। তারপরে সেন্ড প্রফেশনাল ক্লিয়ারেন্স কি করতে হবে, আপনি দেখেন আপনাকে যেটা করতে হবে, সেন্ড প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার টু দ্য প্রিভিয়াস অডিটর, ইফ দে হ্যাভ নো ইস্যু দে উইল সেন্ড এনওসি। আমরা যেটা করি, ফট করে প্রতি বছর অডিটর চেঞ্জ করবেন ইচ্ছা মতো। অডিটর মনে হলো আমরা ভালো অডিট হলো না, বা আমাদের অডিট রিপোর্টে অনেক ডকুমেন্টেশন চাইলো, অনেক বেশি অডিটের বেশি আমাদের কাছে হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস সব কিছু চেক করলো, আমাদের বেশি সময় নিল, অথবা আমাদের অডিট রিপোর্টে কোয়ালিফাই করে দিল, অথবা আপনার অডিট রিপোর্টে কিছুটা হচ্ছে ম্যাটার অফ এমফেসিস দিল, অথবা এই বিষয়গুলোর কারণে আমরা যদি কি ফ্রিকুয়েন্টলি অডিটর চেঞ্জ করতে চাই। কিন্তু অডিটর চেঞ্জ করা তো সহজ না। আপনি যদি কোনো অডিটরকে নিতে চান, তাহলে সেই অডিটর আপনার ফার্মে ঢোকার আগে, আপনার অর্গানাইজেশন অডিটর হিসেবে ঢোকার আগে
আগের যে অডিটরকে আপনি বাদ দিচ্ছেন বা যিনি চলে যাচ্ছে তার কাছে এনওসি পাঠাবে, নো অবজেকশন সার্টিফিকেট। উনি যদি এটাকে বলে যে না আমার কোনো অসুবিধা নেই, আমি লজিক্যাল কারণেই আমি চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, এখানে কোনো লিমিটেশন ছিল না, কাজের লিমিটেশন ছিল না বা কোনো সমস্যা নেই, এটা যদি সে এনওসি দেয়, এনওসি দেওয়ার পরে দ্য কোম্পানি অ্যাপয়েন্টস দ্য অডিটর উইদিন 7 days অফ এজিএম অ্যান্ড ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার, সাইন অফ দ্য এঙ্গেজমেন্ট লেটার ইনক্লুডিং টার্মস অ্যান্ড কন্ডিশন। তার মানে এজিএম এর 7 দিনের ভিতর অডিটর নিয়োগ করে তার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে এবং একটা এঙ্গেজমেন্ট লেটার ঠিক করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন করে। এবং অডিটর এটা আবার যেটা করবে, দ্য অডিটর নিড টু সেন্ড কনসেন্ট টু দ্য রেজিস্টার অফ জয়েন্ট মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস উইদিন 30 days অফ ফর্ম 23B। অর্থাৎ অডিটর যখন আপনি এজিএম এর 7 দিনের ভিতরে তাকে জানালেন, 7 দিনের ভিতরে নিয়োগ হলো, এই নিয়োগের 1 মাসের ভিতরে অডিটরকে জানাইতে হয় আরজেসিকে একটা ফর্মের মাধ্যমে, ফর্মটার নাম হচ্ছে 23B। এই 23B দিয়ে বলতে হয় যে আমরা নেক্সট ইয়ারের জন্য এই ফার্মের অডিটর হিসেবে নিয়োগকৃত হয়েছি। সো বোঝা গেল কোশ্চেনটা, মানে এটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে এবার আসেন আমরা একটু ডিটেইল দেখি যে আমাদের আর কি কি দেখতে হবে। তাহলে আমরা কোম্পানি লর বেসিক নিয়োগ মানে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, আপনার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং নোটস করতে হবে। এটা কোম্পানি অ্যাক্টের 181 নম্বর সেকশনে বলা আছে 210 অনুযায়ী অডিটর নিয়োগ হবে এবং 213 অনুযায়ী অডিটরের দায়িত্ব কর্তব্য এবং তার পাওয়ার সম্পর্কে বলা আছে। সো এখন একটা বিজনেসের দেখেন, আমরা যদি ভ্যাটের কথা বলি, আমাদের কিন্তু কিছু ভ্যাটের ইস্যু থাকবে। ভ্যাটের ইস্যুটা কি এরকম। আচ্ছা, আমি এইটা দেখানোর আগে, এটা অ্যাকাউন্টিংটা শেখানোর আগে আরেকটা জিনিস এটা আপনাদের দেখাই, হোপফুলি এটা ভালো কাজে দিবে আপনাদেরকে। এই যে আমাদের অর্গানাইজেশন কত ধরনের হতে পারে বলেন, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান কত রকম হতে পারে? ম্যানুফ্যাকচারার, সার্ভিস হোল্ডার, ট্রেডার। ওকে ওকে, হ্যাঁ ইউ আর রাইট, লাস্টে যিনি বললেন রাইট। তাহলে আমরা প্রথমে দেখলাম কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে আপনাকে আমি বললাম যে কোম্পানি অ্যাক্টের কমপ্লাইটা শিখতে হবে। এরপর আবার ভ্যাট ট্যাক্সের কথা বলছি, ট্যাক্সেরটা একটু পরে বলি, ভ্যাটেরটা আগে বলছি। ভ্যাটটা খেয়াল করেন এখানে যে আমাদের অর্গানাইজেশন হচ্ছে ট্রেডিং একটা বিজনেস হয়, অনেকের ট্রেডিং ব্যবসা থাকে, মানে প্রোডাক্ট কিনে, গুডস কিনে রেডিলি প্রোডাক্ট কিনে রেডিলি বিক্রি করে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়, সার্ভিস হয়। এইটার ক্ষেত্রে কি কি ভ্যাটের ডকুমেন্টেশন রাখতে হয়, আপনাদের মিনিমাম যে নলেজটা এই কোর্সের জন্য ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে এখন বলছি। এর বাইরে যদি আরও জানতে চান, আমার ভ্যাটের ABCD নামে একটা সিরিয়াল আছে, হয়তো 15-20টা ক্লাস আছে, ওইটা যদি দেখে নেন আমি শিওর আমি আপনাকে ওই প্লে লিস্টটা এখানে দিব, ছোট ছোট 8-10 মিনিটে একটা ভিডিও, এটা দেখলে আপনি টোটাল ভ্যাটের যেটুকু জানা দরকার এটা শিখতে পারবেন, ঠিক আছে? আর আমি তো নেক্সট ক্লাসেও ট্যাক্স ভ্যাট নিয়ে কিভাবে আপনার একটা বিলের ট্যাক্স ভ্যাট কাটতে হয়, আগে ভ্যাট হবে নাকি আগে ট্যাক্স হবে, বিলে ট্যাক্স ভ্যাট ইনক্লুড করলে কিভাবে কাটতে হয়, আবার এক্সক্লুড করা থাকলে কি করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখাবো। আজকে থিওরিটিক্যালি বলি, একটা ম্যানুফ্যাকচারিং ট্রেডিং যদি হয়, ট্রেডিংয়ে তার আপনার এই বুকসগুলো রাখতে হয়। এটাকে আমরা যেমন অ্যাকাউন্টসে বুকস রাখি, ট্যাক্স ভ্যাটেরও বুকস আছে, এই বুকসটাকে বলা হচ্ছে পারচেজ অথবা সেলস বুক। যেহেতু ফিনিশ গুড, পারচেজ সেলস বুক এটা হচ্ছে মূসক 6.2.1, এটা একটু মনে রাখতে হবে। এই মূসক বইটার নাম মূসক 6.2.1। ওকে, তারপর হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে কি এটা বুঝাই দিব আমি, আপাতত শুনেন যে ক্রেডিট নোট হচ্ছে 6.7, ডেবিট নোট 6.8, এটাও আপনাদের জানতে হবে। তারপরে গুডস ট্রান্সফার একটা মূসক আছে, মানে ফিনিশ গুড এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করলে কি হয়, বিক্রি না ট্রান্সফার, এটা 6.5। আর যদি কখনো এটাকে উচ্ছে কর্তন বলে, উচ্ছে কর্তন বা ভ্যাট ডিডাক্টেড সোর্স, এটা সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে বলেন তো? জি স্যার আছে, বলেন প্লিজ। এটা কোন লিমিটেড কোম্পানি অন্য কারো কাছ থেকে মানে সোর্স ভ্যাট কোন বিলের উপরে যদি ভ্যাট কাটতে পারবে শুধুমাত্র লিমিটেড কোম্পানি গুলাই, তখন তাকে যে ভ্যাট কাটছে ওটার এগেইনস্টে 6.6 এর মাধ্যমে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়। মানে পেমেন্টের সময় যে ভ্যাটটা কাটা হয়, জি, এর জন্য উৎস করতে এর জন্য আমরা সার্টিফিকেট দেওয়ার সিস্টেম, উৎস কর্তনকারী শর্তা করতে। হ্যাঁ,
তাহলে কর্তৃত্ব আপনারা ভ্যাট ট্যাক্স ভ্যাটেরটা আপনারা আরো কোম্পানি মানে আমরা যে আইএসআইএফআরএস এর ট্যাক্স ভ্যাটটা আপনারা ভালো জানেন। দেখা গেল এটা হচ্ছে উৎসে কর্তনকারী সত্তা যারা, যেমন হচ্ছে লিমিটেড কোম্পানি। এছাড়াও এবার হচ্ছে আপনার আরো কিছু নতুন নিয়ম টিয়ম বলে দিচ্ছে, যেমন ধরেন লিমিটেড কোম্পানি ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, তারপর হচ্ছে মাধ্যমিক এই প্রাইমারি স্কুলের অধিক, মানে প্রাইমারি স্কুল করতে হবে না, হাই স্কুল এবং হচ্ছে যে মানে এর এর যারা উপরে তাদের ভ্যাট কাটতে হবে। তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের কথা বললাম, এনজিওর কথা বললাম, সেমি অটোনোমাস বডির কথা বললাম। এরা হচ্ছে উৎসে কর্তনকারী সত্তা, তারা আপনার ভ্যাটটা কেটে নেবে। ভ্যাট কেটে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটের নাম হচ্ছে মূসক 6.6। আর এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা এই 9.1টা কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ 9.1? জি স্যার, প্রতি মাসে ব্যাট যে পরিমাণ আমার ক্রয় বিক্রয় হয়েছে সেটা ব্যাট রিটার্নটা সাবমিট করা। ওকে, এটা অনলাইনে করা যায়, অফলাইনে করা যায়, তবে বর্তমানে অধিকাংশই অনলাইনে করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এই মানে এটা হচ্ছে একটা রিটার্ন। আমরা যেমন হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি না, ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট করি হচ্ছে অডিটর দিয়ে অডিট করাই, এইটাও একটা মানে আমরা কয়েকটা জায়গায় রিটার্ন দিতে হয়। বলেন তো আমাদের যে অ্যাকাউন্টস রিলেটেড কয়টা রিটার্ন আমাদের দিতে হয়, কয় জায়গা দিতে হয় বলেন দেখি, কেউ বলতে পারবেন কিনা? স্যার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন এটা হচ্ছে প্রতি মাসে। কয়টা অথরিটির কাছে দিতে হয়, কয়টা অথরিটি? তো আচ্ছা, ব্যাট অথরিটির কাছে দেওয়া লাগে, কোম্পানি একটা কাছে দেওয়া লাগে। ট্যাক্স অথরিটির একটা অ্যানুয়াল রিটার্ন একবার দিতে হয়, ট্যাক্স মানে যেটা হচ্ছে আপনার এখন তো মান্থলি একটা আছে, মান্থলি উইথহোল্ডিং দিতে হয়, কিন্তু মূলত আপনার বছরের শেষে অডিট করে আপনার এই ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হয়, বোথ ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির জন্য। এটা হচ্ছে ইয়ারলি একবার, যেটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় এনবিআর এর কাছে, ট্যাক্স ডিপার্টমেন্টে। ভ্যাটেরটা হচ্ছে প্রতি মান্থেই শেষ 9.1। আর আরজিএসসিতেও দিতে হয় বছরে একবার, সেটা হচ্ছে ওই যে বললাম যে প্রতি বছর একবার দিতে হয়। 3 জায়গায় হচ্ছে আমাদের দিতে হবে, এবং 3 জায়গায় অ্যাকাউন্টস রিলেটেড মানে অ্যাকাউন্টসের সাথে মিল রেখে জিনিসটা করতে হয়, তাহলে 9.1 বলে। তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে পরে দেখাচ্ছি ট্রেডিং এরটা কি হয়। ট্রেডিং এর নাম্বার 1, যখন আপনি প্রোডাক্ট কিনেন, ফিনিশ গুড সাপ্লায়ার থেকে কিনলেন, যখন ফিনিশ গুড সাপ্লায়ার আপনার কাছে দেয় তখন একটা ইনভয়েস সে আপনাকে দেয়। ইনভয়েসটার নাম কি? সাপ্লায়ার যখন দেয় 6.3। তার মানে সে যদি ভ্যাট জমা দিয়ে দেয় 6.3, কিন্তু আমরা জানি কোনো কোনো ক্ষেত্রে যদি সাপ্লায়ার নিজে ম্যানুফ্যাকচারার না হয়, এবং ভ্যাটটা যদি মানে 5%-এর নিচে হয়, তাহলে আপনার নিয়ম অনুযায়ী, অথবা কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে 44টা সেক্টর আছে, সেই জায়গাগুলো আপনাকে আসলে আপনি 6.3 দিক না দিক আপনি নিজে ভ্যাট কেটে দিবেন। আর অন্য অন্য ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার যদি আপনাকে সাপ্লাই দেয় তাহলে সে কিন্তু আপনাকে 6.3 দিয়ে দেবে। এই 6.3 দিয়ে আপনি আর ভ্যাট কাটবেন না। তাহলে আপনার যখন আপনি কিনলেন, আপনি যখন র মেটেরিয়াল কিনলেন অথবা ফিনিশ গুড কিনলেন অথবা যদি কোনো পারচেজ করলেন, সেটা হচ্ছে আপনার এখানে যেটা হবে আপনাকে হচ্ছে 6.3 দিয়ে আপনাকে জমা দিবে। তারপরে আপনি যদি, যেটাকে একটু আগে বললাম, যদি আপনি ফিনিশ গুডে ফ্যাক্টরি তৈরি করলেন, ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে আপনি ফিনিশ গুডে পাঠাবেন, সেন্ট্রাল ওয়্যার হাউসে পাঠাবেন, তখন এই মূসকটাকে বলা হচ্ছে, এই যে আপনার হচ্ছে এই মূসকটাকে বলা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 6.5, এই যে 6.5 গুড ট্রান্সফার। আর যখন আপনি এটা পাঠাইলেন তখন 6.5। আর যখন আপনি আবার ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনি নিজে হচ্ছে ম্যানুফ্যাকচার করে আপনার ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিলেন প্রোডাক্ট, ডিস্ট্রিবিউটরকে যখন দিবেন, আপনি যখন আপনার ফ্যাক্টরি থেকে বা আপনার ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা যখন বেরোবে, তখন তাকে একটা এই সেল করার ক্ষেত্রে আপনি একটা 6.3 দিবেন। যেমন আপনার সাপ্লায়ার আপনাকে বা আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন র মেটেরিয়াল, সে যেমন 6.5 দিয়েছিল, 6.3 দিয়েছিল, আপনিও তেমনিভাবে 6.3 তাকে দিবেন, এই 6.3। এটা খুব ইম্পর্টেন্ট। আর ফাইনালি কাস্টমারের কাছে চলে যায়। সো এই হচ্ছে একটা ভ্যাটের ওভারঅল সার্কেল যদি বলেন ট্রেডিং এর ক্ষেত্রে। সেটা কিভাবে কাজ করে, সেটা কাজ করে এরকম। এখন কি এটা দেখা যায় আরেকটা এক্সেল দেখা যাচ্ছে স্যার? ওইখানে 6.7 ক্রেডিট নোট আর ডেবিট নোটের বিষয়টা আলোচনা করতে চাইছিলেন। হ্যাঁ, ডেবিট নোট ক্রেডিট নোট হচ্ছে সোজা কথা হচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছি আপনাদেরকে। ডেবিট নোট ক্রেডিট নোট সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে অন্য কেউ? এই দুইটা স্যার সেটা
আমি 6.3 মাধ্যমে যখন বিক্রি করলাম 500টা পণ্য, কিন্তু ওখান থেকে তারা আমাকে 50টা পণ্য যখন ফেরত দিবে তখন সেটা আসবে ক্রেডিট নোটে। আবার আমার ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিব তখন সেটা যাবে ডেবিট নোটে। আচ্ছা, আপনারটা হয়েছে, কিন্তু আমি আর একটু ইয়ে করে বলি। যখন ক্রেডিট নোট মানে হচ্ছে যে আপনি যখন এমন নোট যার মাধ্যমে ভ্যাট দায় কমবে। ভ্যাট দায় কমবে কেমন, একটু আগে আপনি বললেন, কি বললেন, যে আপনি 100টা পণ্য ইনভয়েস করে 100টা পণ্য দিয়ে দিয়েছিলেন কাস্টমারকে, দিয়ে আপনি মূসক কেটে ফেলছেন। এই 100টা পণ্যর এগেনস্টে আপনি মূসক 6.3 কাটছেন। কিছুদিন পরে বা উনি বললো যে না, আমি 90টা রাখবো আর 10টা রিটার্ন করব। এই 10টা রিটার্ন করা মানে কি, আপনি ভ্যাটের বই থেকে ভ্যাটের 6.3 কাটছেন 100টার জন্য, এখন এই 10টা আপনি ফেরত আসলো। এই 10টা ফেরত মানে হচ্ছে তাহলে আপনার ভ্যাটের দায় কমাইতে হবে। ভ্যাটের দায় কমানো হচ্ছে এই যে আপনার ক্রেডিট নোট। উল্টা যদি হয়, এখন ধরেন অন্য আপনি আপনার হচ্ছে উল্টা, আপনি মানে 100টা পণ্য দিয়ে দিছেন, দেওয়ার পরে আপনি কি করলেন, কাস্টমার বলল যে না, আমার এখানে ভুলে বা কোনোভাবে 110টা চলে আসছে। তাহলে এই 110টা যদি চলে আসে, তাহলে 10টার জন্য এক্সট্রা যে ভ্যাট বাড়াবেন, এক্সট্রা দিবেন, এটাকে ডেবিট নোট বলে, মানে বাড়াবেন। আবার উনি একটু আগে একটা কথা বলছে, উদাহরণ দিয়েছে যে আপনি পারচেস করছেন, অ্যান্ড পারচেস করে আপনি তো ভ্যাটের পারচেস করে ভ্যাট রিবেট নিয়ে নিছেন, পরবর্তীকালে আপনি এই পারচেসটা রিটার্ন করলেন, মানে আপনার তখন এটাকে আবার ডেবিট নোট ইস্যু করতে হবে। সো আমরা এইটার উপরে আমার এই ডেবিট নোট, ক্রেডিট নোট এবং 9.1-এর উপরে আলাদা ভিডিও আছে, আমি এটা পোস্ট করব, আপনারা একটু দেখেন। আপাতত এইটাই হচ্ছে কোশ্চেন। এই 6.8 মানে হচ্ছে আপনাকে ভ্যাট দায় কমায়, মানে এটাকে বলে হচ্ছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর এই যে 6.7 আর 6.8 ডেবিট নোট হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এইটা হচ্ছে আমাকে খালি খেয়াল রাখলে হবে আপাতত, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা প্রোডাক্টের ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার এবং কাস্টমার, এই 5টা ধাপে ভ্যাটের যে ফ্লো চার্ট, ভ্যাটটা যেভাবে আগায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি, সহজ জিনিস, তারপর আপনাদেরকে বলি। ধরেন অ্যাকাউন্টিং যেহেতু আমরা করছি, অ্যাকাউন্টিং এন্ট্রি বোঝার চেষ্টা করি। আপনি মনে করেন কারো কাছ থেকে র মেটেরিয়াল কিনে আনলেন 1000 টাকা, তাতে সে 6.3 দিয়ে দিল, তাহলে আপনি তাকে কয় টাকা দিবেন? 1000 টাকা কিনলে 15% স্ট্যান্ডার্ড ভ্যাট, আপনি তাকে দিয়ে দিলেন 1150 টাকা। তাহলে এখন কি আপনার এই ইনভেন্টরির দাম কি 1150 হবে, নাকি ভ্যাটটা আপনি পরবর্তীকালে রিবেট নেবেন? অর্থাৎ এটাকে রিবেট নেবেন নাকি এটা মানে কস্টিংয়ে ঢুকাই দিবেন, বলেন? এটা রিবেট নিব স্যার। তো রিবেট নিলে যদি 15% হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই 15% রাইটলি বলছেন, 15% যদি স্ট্যান্ডার্ড ভ্যাট, অতএব আমরা রিবেট নিব। আর রিবেট নিতে গেলে আমাকে এটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তার মানে আমি যখন প্রোডাক্ট কিনতেছি তখন প্রোডাক্টের ভ্যালু 1000 টাকাই থাকবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে এটা অ্যাসেট আকারে দেখাবেন হচ্ছে 150 টাকা, আর ব্যাংক থেকে টাকা চলে যাবে 1150। তাহলে দিস ইজ ইয়োর পারচেস। এখন দেখেন, আপনি এই 1000 টাকার জিনিসে 300 টাকা প্রফিট অ্যাড করলেন, তাহলে 300 টাকা প্রফিট অ্যাড করলে 1000 টাকার জিনিস বিক্রি করবেন 1300 টাকা, রাইট অর রং? রাইট স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে সেলস ক্রেডিট হবে 1300। এখন কোশ্চেন হচ্ছে সেলস ক্রেডিট 1300, কিন্তু আপনাকে ভ্যাট দিতে হবে 195, কারণ এই 1300 টাকার উপরে 15% ভ্যাট, এটা দিলে হবে 195। কিন্তু কোশ্চেন হচ্ছে 195 ভ্যাট ক্যালকুলেশন করলেন, কিন্তু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট আছে হচ্ছে, অ্যাসেট আছে হচ্ছে 150, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের লাইবিলিটি আছে 195। তাহলে মাস শেষে পরের মাসের 15 তারিখের ভিতরে বাদ বাকি 45 টাকা, অর্থাৎ এই 195 বিয়োগ 150, এই 45 টাকা দিলে হবে। এটা কি রাইট অর রং? ঠিক আছে, রাইট স্যার। আচ্ছা, তাহলে আমার ভ্যালুয়েশন করলাম, প্রোডাক্টটা কিনছিলাম 1000, বিক্রি করলাম হচ্ছে 300, তাহলে আলটিমেটলি এই 300 টাকার উপর 15% দিলেও কিন্তু ভ্যালুয়েশন 300, তারপরে ভ্যাট 15, অর্থাৎ এইটা কিন্তু ভ্যালুয়েশনের উপরে, মানে সরাসরি কেনা এবং বেচা, মানে কিনেছেন 1000 টাকা, বিক্রি করছেন 1300, এই দুইটার ভিতরে আপনার ভ্যালুয়েশন প্রফিট। হ্যাঁ,
এই প্রফিট বা ভ্যালিডেশনের উপরে আপনি সরাসরি 15% দিলেও আপনি কিন্তু বের করতে পারেন যে আপনার কত টাকা নতুন করে ভ্যাট দিতে হবে, 45 টাকা। তাহলে এটা গেল ইম্পোর্টার, উনি হচ্ছে ফিনিশ গুড কিনে ফিনিশ গুড বিক্রি করে। ম্যানুফ্যাকচারার কি করলো, ইম্পোর্টারের কাছ থেকে কিনলো, তাহলে তার আবার ইনভেন্টরি হয়ে গেল ডেবিট 1300 টাকা, আর সে যে ভ্যাট দিয়ে আসছিল সেটা হবে ডেবিট অ্যাসেট। তাহলে টোটাল তার ব্যাংক থেকে যাবে 1495। এই যে ভদ্রলোক 1495 পেল ইম্পোর্টার, সেটা দিল হচ্ছে ম্যানুফ্যাকচারার দিল ও নিল। ব্যাংকের এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম ম্যানুফ্যাকচারার এখান থেকে 1495 টাকা চলে গেল সরাসরি ব্যাংক ট্রান্সফার হয়ে হচ্ছে যিনি ইম্পোর্টার তার অ্যাকাউন্টে। এখন সে তাহলে তার 1300 টাকার জিনিস সে আরও 500 টাকা প্রফিট করতে চায়, তাহলে ভ্যালুডেশন কত 500, তাহলে তার হচ্ছে সেল করবে কত 1800। 1800 টাকার উপর 15% করলে হয় 270, তাহলে এই দুটো যোগ করলে হয় 2070। এখন কোশ্চেন হচ্ছে সে ভ্যাট দিয়ে আসছে 195 আর ভ্যাট দিতে হবে, মানে ভ্যাটের অ্যাসেট আছে 195, লাইবিলিটি হচ্ছে 270, বাদ বাকি 75 টাকা সে নতুন করে মাস শেষের 15 তারিখের ভিতরে 9.1 ভ্যাট রিটার্নের সাথে এই টাকাটা জমা দিলেই তার হয়ে যাবে। সিমিলারলি ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট কিনলে হচ্ছে আপনার 1800 টাকা দাম দিয়ে, সে নতুন করে আবার 360 টাকা প্রফিট করলো, তো 360 টাকা প্রফিট করলে তার হইল হচ্ছে সে প্রফিট করলো হচ্ছে 600 টাকা, 1800 টাকা কিনে 2400 টাকা বিক্রি করলো, তাহলে 600 টাকা তার প্রফিট বা ভ্যালুডেশন। এখন সে ভ্যাট দিয়ে আসছিল 270, সে নতুন করে তার ভ্যাট ক্যালকুলেশন হবে এই 2760 উপরে 15% 360, তাহলে সে দিয়ে আসছে 270 আর দিতে হবে 360, নতুন করে 90 টাকা দিলেই তার হবে। তার মানে সরাসরি সে এই ভ্যালুডেশন 600 টাকার উপরে 15% করলেও তার হচ্ছে আপনার এখানে 90 টাকা আসবে। ফাইনালি রিটেইলার দোকানদার, সে 2400 টাকা কিনলো, সে বিক্রি করতে চাচ্ছে 2800 টাকা, 400 টাকা সে প্রফিট করবে। তো 400 টাকা যদি প্রফিট করে, সে ভ্যাট দিয়ে আসে 360 আর তার নতুন করে 2400 টাকার উপরে 15% করলে হয় 420, তাহলে সে 420 মাইনাস 360, 60 টাকা সে নতুন করে ভ্যাট দিবে। আর কাস্টমার যে সেই হচ্ছে আলটিমেটলি সমস্ত ভ্যাটের বার্ডেনটা তার ঘাড়ে পড়বে, অর্থাৎ সে এই যে পুরো তার খরচটা এই যে 3220 টাকা হচ্ছে তার অ্যাকচুয়াল হচ্ছে তার মানে সেই হচ্ছে সমস্ত টাকাটা দিবে, তার কোনো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে না, সে তার এই কনজামশন খরচ তার হচ্ছে পারচেস খরচ হচ্ছে 3220, তাকে ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে বা টাকা দিতে হবে 3220। সো দিস ইজ দ্য ভ্যাট ফ্লো, এইভাবে ভ্যাটটা ফ্লো চলে, এটাকে রিবেট সিস্টেমে ভ্যাট ফ্লো বলে। কে বুঝলেন বলেন, এটা বোঝা গেল? জি স্যার বুঝা গেছে। কোনো কোশ্চেন এটার ভিতরে অন্য কারণ? না স্যার, আপনার এই সিস্টেমটা অনেক ভালো স্যার, আমি হেঁটেছি করার পরও স্যার আপনার এই গান দেখে আমার খুব পছন্দ হয়েছে। ওকে স্যার অনেস্টলি বলতে আপনার ব্যাটারি এবিসিডি কোর্সটা দেখার পরে আমার অফিসের যাবতীয় কাজগুলো আপনার ওটা দেখে অনেকগুলা সমস্যা সমাধান করা গেছে। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা খুবই ভালো জেনে সুখী হলো। আসলে হয় কি, কন্টিনিউয়াসলি আজকে একটা ব্যাংকের এমডি গতকালকে আমাকে কথা বললো, ফোন করলো। ব্যাংকের এমডি যখন আলহামদুলিল্লাহ বললো যে শফিক সাহেব আপনি একটা কনসালটেন্সির জন্য আরেকটা ব্যাংকের চেয়ারম্যানের একটা কাজের জন্য আমাকে ফোন করছিলেন, তো পরে উনি বললেন যে আমি আপনার ইউটিউব ভিডিওগুলো বাজে দেখি। তখন ব্যাংকের এমডি যখন দেখে আই ফিল গুড যে আলহামদুলিল্লাহ আরও কোয়ালিটি বাড়াইতে হবে, এটা ঠিক আছে, ধরেন আস্তে আস্তে করে আরও একটু প্রিসাইজ ওয়েতে সুন্দর করে করবো, বাট চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা এই ভ্যাটের জিনিসটা শিখলাম। আমি যারা ভ্যাটের এবিসিডি দেখেন নাই অথবা যারা দেখেছেন আর একবার দেখবেন, আর আমার ইচ্ছা আছে ট্যাক্সের এবিসিডি বা একদম শুরু ভ্যাটের এবিসিডি, এটা কন্টিনিউয়াসলি কিছু ক্লাস নিতে থাকবো, আর এটা আপনার হচ্ছে একটা পুরো কমপ্লিট প্যাকেজ রাখা। অনেক দিন ভ্যাটের এবিসিডির ক্লাসের অ্যাড করা হয়নি, ভ্যাটের অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন আজকে আর ট্যাক্স পড়াবো না, গত ক্লাসে একজন একটা টেকনিক্যাল কোশ্চেন করছিলেন, কোশ্চেনটা আমার পছন্দ হয়েছে, আজকে এটা অ্যান্সার দিই, সবার জন্য এটা বড় লার্নিং, খুব ভালো লাগবে। এটা একটু দেখেন আমি কি বলতে চাচ্ছি। ধরেন গত ক্লাসে আমাকে একজন কোশ্চেন করছিল, খুব খেয়াল করেন যে স্যার আমি, কে কোশ্চেন করছিলেন মনে আছে আপনাদের, যে স্যার আমি 100টা পণ্য বিক্রি করছি, 100টা পণ্যের দাম হচ্ছে 120 টাকা করে, তাহলে আমি কি করলাম, তাহলে আমার কি হবে, এই যে 100 গুণ হচ্ছে 120,
ঠিক আছে, এই হচ্ছে আমার 120, এটা হচ্ছে আমার হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকার উপরে আমাকে ভ্যাট দিতে হবে হচ্ছে 115 টাকা, 100 মানে 115%, তার মানে হচ্ছে আমি ধরলাম স্ট্যান্ডার্ড ভ্যাট, তাহলে আমি 115, আমার হচ্ছে 115%, অর্থাৎ আমাকে আসলে আলটিমেটলি কত টাকা ভ্যাট দিতে হচ্ছে, আমি মাস শেষের ভিতরে আমি এটা তাকে ভ্যাট দিব হচ্ছে নতুন করে গভর্নমেন্টের 15 দিন পরে 1800 টাকার ভ্যাট দিব। অর্থাৎ আমি যে 1200 টাকার প্রোডাক্ট সেল করলাম আমাকে 1800 টাকা ভ্যাট দিতে হবে। এটা আমি রিবেট নিব কি নিব না পরে বলি। কারণ আমাকে একজন বলছে যে স্যার আমি তো আমার এই ক্রেডিট আমি এটা বাকিতে সেল করছি, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করেছি হচ্ছে আমি এখানে এই টোটাল 13,800, ওকে। আর আমি এই আমার অ্যাকাউন্ট রিসিভেবল, আর আমি বেসিক্যালি কি করছি, আমি সেলস ক্রেডিট করছি কত, সেলস ক্রেডিট হচ্ছে করছি আপনার 12,000, ওকে। আর আমি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে লিখছি VAT ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এই যে 1800 লিখছি, হ্যাঁ। তো যাই হোক, এটা রিবেট নিব কি নিব না। এখন উনি একটা কোশ্চেন করছিলেন লাস্ট, আমি ওই যেদিন গুলশান থেকে আসছিলাম ওইটা ক্লাস হিসেবে কাউন্ট করিনি, আমি গাড়িতে বসে আপনাদের সাথে কিছু কথা বলছিলাম। তো উনি বলছে যে স্যার আমি এটা তো 2 মাসের ক্রেডিটে বিক্রি করছি, তো আমি ধরেন আমরা লাস্ট মাস কোন মাস গেল, আগস্ট গেল, আগস্টের 20 তারিখে সেল করছি, আমাকে এই টাকাটা দিবে হচ্ছে সেপ্টেম্বরের 20, অক্টোবরের 20 তারিখে আমাকে টাকাটা দিবে। এই টোটাল দেওয়ার কথা 13,800। এখন আমি তো আগস্ট শেষ করে সেপ্টেম্বরের 15 তারিখের ভিতরেই 1800 টাকার ভ্যাট দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন কোশ্চেন হচ্ছে যে আমি এই যে 1800 টাকা ভ্যাট দিয়ে দিলাম, এখন উনি কি করলো, আমাকে পরে বিল কেটে বললো যে ভাই আমি তোমারে 13,000 টাকা দিব না, আমি হচ্ছে 13,800 দিব না, আমি দিব 12,800। মানে অনেক বার্গেন করে সে 12,800, 1,000 টাকা কেটে ফেললো। এখন খেয়াল করেন এই 1,000 টাকা যে আমি অতিরিক্ত কেটে নিল, কিন্তু আমি তো ভ্যাট দিছি হচ্ছে 12,000-এর উপরে, আর এখন ভ্যাট সহ টাকা দিচ্ছে 12,800, তার মানে নিশ্চয়ই আমি ভ্যাট বেশি দিয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে যদি যাকে সেল করছেন সে যদি উচ্ছে কর্তনকারী সত্তা হয় এবং সে যদি আপনি যদি ম্যানুফ্যাকচারার না হন, তাহলে তো সে আপনার থেকে কেটে রাখলে তাহলে সে 6.6 জমা দিলে আপনি এটা রিবেট নিয়ে নিতে পারেন। অর্থাৎ সে আপনার যেহেতু টাকা কম দিয়েছে কিন্তু ভ্যাট তো পুরোটাই কাটছে, ওই ভ্যাটটা আপনি পুরোপুরি রিবেট নিতে পারবেন, অতএব কোনো সমস্যা নেই, নেক্সট মাসের সেলসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আপনি উচ্ছে কর্তনকারী সত্তার কাছে আপনি না দিয়ে থাকেন, অথবা আপনি নিজে যদি আপনার ম্যানুফ্যাকচার আন, তাহলে তো উচ্ছে কর্তনকারী সত্তার কাছে বিক্রি করলেও আপনার কাছে ভ্যাট কাটবে না। যেহেতু ভ্যাট কাটবে না, অথবা ভ্যাট আপনি পরের মাসে 1800 দিয়ে দিচ্ছেন, এখন আপনি কি করবেন? তো সেইটার ক্ষেত্রে আসলে ভ্যাট আইনে কিছু বলা নাই ক্লিয়ারলি। এইটাতে আমি যে গ্রুপে আগে কাজ করতাম, ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম এই আপনার সুপারস্টার গ্রুপ, ওইখান থেকে এনবিআর এর একটা চিঠি যাচ্ছে যে এটা একটা ক্লারিফিকেশন, এটা একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। তবে আমি আপনাদেরকে বলি, আপনি যেহেতু 1800 টাকা ভ্যাট দিচ্ছেন, কিন্তু যখন বিল কাটার পর হয়তো 1650 বা 1720 এরকম একটা আসবে। এখন অতিরিক্ত যে ভ্যাট দিচ্ছেন এটা আসলে নেক্সট মাসে আপনার এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, এটা নর্মালি নিলে কেউ আটকাবে না। কিন্তু যেহেতু আইনে সরাসরি কিছু বলা নাই, এই জন্য একটা ব্যাখ্যা চেয়ে চিঠি দিছে। এটা যদি এনবিআর থেকে বা এর তথ্য পাওয়া যায়, এটার ব্যাখ্যাটা আমি আপনাকে ডিউ টাইমে জানাই দিব। সো এইটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, ওই দিন আমাকে একজন করছিলেন। ওনার কোশ্চেন এবং আমার অ্যান্সার দুটোই কি বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। আর কোশ্চেনটা আমি আব্দুর রহিম করছিলাম স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুর রহিম বুঝা গেছে? যদি সে 6.6 কাটাতে তো পুরোটাই আপনাকে দিয়ে দিবে, আপনি রিবেট নিয়ে দিবেন। আর আপনি অতিরিক্ত দিলে এটা আপনি নেক্সট মাসে এটা অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। বাট এই নিয়েই যে বা নিতে পারি, এটা আইনে সরাসরি কিছু বলা না থাকার কারণে এই ডিসকাউন্ট অথবা অনেক সময় কেটে দেয় টাকা, হ্যাঁ, বিল কাটা একটা কমন স্বভাব আছে, হ্যাঁ, বিভিন্ন কারণ। তো এটা কি করব, এটা নিয়ে আইনে সরাসরি নিয়ে এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। বাট সোফার আমরা এইসব প্র্যাকটিস করে থাকি, আমরা এটা আপনার হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে, মানে নেক্সট মাসে আমরা এটা অতিরিক্ত যেটা আমি টাকা পেয়েছি কম আর ভ্যাট দিয়েছি বেশি টাকা, তো সেলস এই 1200 টাকার জিনিস আমি টোটাল ভ্যাট সহ 1280 পেয়েছি। অর্থাৎ আমাকে টোটাল টাকার যেটা 1200 সেলস থেকে কেটে হয়তো 11,700 বা 11,500 বা 11,300 এরকম একটা টাকা সেলসের উপর যে পড়ছে।
তাহলে এই যে বাদ বাকি এক্সট্রা 600-700 টাকা সেলস রেকর্ড করে ভ্যাট দিয়ে দিছি, সেটা আমাকে টাকা কেটে দিয়েছে, ওইটা আমি অ্যাডজাস্টমেন্ট করে কমাই দিব। সো আজকের ক্লাসটা মোটামুটি এই লেভেলে আমি ডিসকাশন করতে চাচ্ছিলাম। আর যেহেতু ক্লাস 2-1 সংখ্যা বাড়বে, আজকে সম্ভবত 8ম ক্লাস, আমাদের টোটাল ক্লাস নেওয়ার কথা 10টা, কিন্তু আমার মনে হয় 11টা নবম ক্লাস স্যার, নবম ক্লাস। তার মানে হিসাব অনুযায়ী নেক্সট ক্লাসই লাস্ট হওয়ার কথা, কিন্তু নেক্সট ক্লাস হবে না, 9টা আর 2টা 12টা ক্লাস আমাদের হবে। একটু সময় লাগলো, বাট এই ক্লাসটা আমি একটু মজা করে যেহেতু নেই, এই কারণে একটু ট্যাক্স ভ্যাটের ইস্যুগুলো নিয়ে আলাপ করলাম। নেক্সট ক্লাসে ট্যাক্সের কিছু বেসিক হিসাব করে আমরা চলে যাবো হচ্ছে রেশিও অ্যানালাইসিস। তাহলে আমরা মানে নবম ক্লাস আজকে হলো 10ম, 11, 12 এই কয়টা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল জিনিসটা শেষ করব। তো আপনারা আশা করি ইনশাল্লাহ নেক্সট 2টা বা 3টা ক্লাস আপনারা একদম খুব মনোযোগ দিয়ে শেষ করবেন আমার সাথে, তাহলে এই ক্লাসটা আমাদের আপাতত শেষ হয়। তো আজকে শেষ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।